আমাদের আজকের আলোচিত পাঠ্য বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11-এ ইংরেজি সিলেবাসে থাকা সেমিস্টার 1-এর প্রথম গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। লেখকের নাম আর.কে. নারায়ণ। এই অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি আমাদের পড়ার আগে প্রথমে আমরা লেখক আর.কে. নারায়ণের জীবনী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নেব। আর.কে. নারায়ণ সম্পূর্ণ নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এই মানুষটি জন্মগ্রহণ করেন 10ই অক্টোবর 1906 সালে মাদ্রাজে, বর্তমান যা চেন্নাই। এনার মৃত্যু হয়েছে 2001 সালের 13ই মে। আর.কে. নারায়ণ ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি সাহিত্যিক। তিনি সহজ, রসাত্মক ও মানবিক ভাষায় সাধারণ মানুষের জীবনকে তুলে ধরার জন্য বিখ্যাত। তার গল্প ও উপন্যাসে ভারতীয় মধ্যবিত্ত সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। এর আগেও আমরা মালগুড়ি ডেজ নামে যে গল্প, সেইখান থেকে ক্লাস 10-এ ফাদার সেল, এবং এর আগে যে পুরনো সিলেবাস ছিল সেই সিলেবাসে দ্য রোড ইঞ্জিন ইত্যাদি নানা রকম বিখ্যাত গল্প আমরা আর.কে. নারায়ণের লেখনী থেকে আমরা দেখেছি। আর.কে. নারায়ণের বেশিরভাগ রচনা কাল্পনিক শহর মালগুড়ি ডেজকে কেন্দ্র করে। এই শহরকে ঘিরেই তিনি বহু গল্প ও উপন্যাস লিখেছেন, যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস 1935, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য গাইড, এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। আর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি যদি পুরস্কারের দিক থেকে ধরি, তাহলে সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ 1964 সালে, পদ্মবিভূষণ 2000 সালে আর.কে. নারায়ণ তিনি পেয়েছেন। আর.কে. নারায়ণের লেখার বৈশিষ্ট্য যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে সহজ ও সাবলীল ভাষা তার লেখাগুলির মধ্যে পরিষ্কার। হাস্যরস ও ব্যঙ্গ, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনচিত্র ও ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ তার লেখাগুলির মধ্যে বর্তমান। নারায়ণের জীবন ছিল খুবই সাধারণ। তিনি শৈশবে তার দিদার কাছে বড় হন। স্ত্রী রাজমের অকাল মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলে, যা তার লেখাতেও প্রতিফলিত হয়েছে। আর.কে. নারায়ণ ভারতীয় ইংরেজি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার রচনা আজও বিশ্বজুড়ে পাঠকদের কাছে সমান জনপ্রিয়, কারণ তিনি মানুষের সহজ সরল জীবনের গল্পকে হৃদয়স্পর্শীভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আজকে আমাদের আলোচিত পাঠ্য বিষয়বস্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি লেখক আর.কে. নারায়ণের রচিত ছোট গল্প সংকলন, বিশেষত মালগুড়ির ডেজ এর একটি অংশ। গল্পটি শুরু করার আগে আমি বলবো যে সকলে যেন নিজের সামনে এই বইটিকে নিয়ে নেয়। বইটি খুলে যেন তারা, আমি যেভাবে যেভাবে বলবো, আমার পড়ানোতে কোনো সময় আগে বা পেছনে হলে তাদের এই বইটি খোলা থাকলে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তাই সকলকে বলবো যে তারা যেন বইটিকে খুলে নেয়। আর আর.কে. নারায়ণের লেখা অ্যাস্ট্রোলজার্স ডে, পাতা নাম্বার হচ্ছে 3। আর.কে. নারায়ণ রচিত অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি মানুষের ভাগ্য, অপরাধবোধ, আত্মরক্ষা এবং ছলচাতুরি বা কপটতার মনস্তত্ত্ব নিয়ে রচিত। এখানে একজন ভণ্ড জ্যোতিষীর জীবনের একদিনের ঘটনা দেখানো হয়েছে, যেখানে অতীতের এক অপরাধের কারণে হঠাৎ করে তার সেই অপরাধ সামনে ফিরে আসে। গল্পের নায়ক একজন জ্যোতিষী সেজে বসে থাকলেও আসলে সে জ্যোতিষী শাস্ত্র কিচ্ছু জানে না। মানুষের মুখভঙ্গি ও কথাবার্তা দেখে আন্দাজে ভবিষ্যৎ বলে জীবিকা নির্বাহ করে। এটা ঠিক যে কোনো কোনো সময় তার এই আন্দাজ ঠিক বলে প্রমাণিত হয়, এবং তার কাস্টমারেরা বা তার খদ্দেরেরা এই জন্যে তারপর কিন্তু অগাধ বিশ্বাস করে। এমনই একদিন তার কাছে এক অচেনা ব্যক্তি আসে, যে তার অতীতের শত্রু, যাকে সে একসময় হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই ব্যক্তি প্রতিশোধ নিতে তাকে খুঁজছে। পরিস্থিতি বুঝে জ্যোতিষী কৌশলে তাকে ভুল তথ্য দিয়ে দূরে পাঠিয়ে দেয় এবং নিজে প্রাণে বেঁচে যায়। সে এটাও ভাবে যে এতদিন তার কাছে বা সে মনে করেছিল যে তার হাতে একজন মানুষের রক্ত লেগে আছে, কিন্তু যখন সে জানতে পারে যে সে যাকে ছোটোবেলাতে খুন করতে চেয়েছিল সে মরেনি, সে বেঁচে আছে, তখন তার মন থেকে একটা যেন ভারী বোঝা সেটা হালকা হয়ে যায়। শেষে বাড়ি ফিরে সেই স্ত্রীকে জানায় যে সেই লোকটি যেই লোকটিকে সে খুন করেছে ভেবেছিল সে আসলে মরেনি, সে বেঁচে আছে। এতে তার অপরাধবোধ কিছুটা কম হয়। এই গল্পের যে মূল থিমগুলো, সেই থিমগুলো হচ্ছে: 1 নম্বর,
ভাগ্য বনাম বাস্তবতা। গল্পে দেখানো হয়েছে যে মানুষ ভাগ্যের উপর বিশ্বাস করে, কিন্তু বাস্তবে মানুষের বুদ্ধি ও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতাই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার থিম হচ্ছে গিয়ে অপরাধবোধ থেকে মুক্তি। জ্যোতিষী সারা জীবন এটা ভেবেছে যে সে একজনকে হত্যা করেছে, তার হাতে যেন একজন মানুষের রক্ত লেগে আছে। কিন্তু এত বছর পর যখন সে সত্য ঘটনা জানলো, তখন সে তার মানুষের যে অপরাধবোধ, এই অপরাধবোধ থেকে তার জন্য একটা মানসিক মুক্তি লাভ হয়েছে। 3 নম্বর থিম হচ্ছে গিয়ে প্রতারণা ও বেঁচে থাকার একটা সংগ্রাম। এই গল্পের আমাদের নায়ক সেই জ্যোতিষী, সে ভণ্ড হলেও সে দারিদ্র থেকে বাঁচতে এই পেশাকে বেছে নিয়েছিল। এটি সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরে। চতুর্থ থিম, 4 নম্বর থিম, সেটা হচ্ছে গিয়ে মানুষের সাইকোলজি বা মানব মনস্তত্ত্ব। গল্পে মানুষের ভয়, মানুষের সন্দেহ, আত্মরক্ষা এবং বুদ্ধির সূক্ষ্ম ব্যবহার ফুটে উঠেছে। যদি এই গল্পের আমরা চরিত্র বিশ্লেষণে যাই, তাহলে মূল চরিত্রে অবশ্যই আমাদেরকে সেই জ্যোতিষীকে রাখতে হবে। জ্যোতিষী চতুর ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। সে অতীতের অপরাধে ভীত, সুযোগ বুঝে কথা বলার তার যথেষ্ট দক্ষতা রয়েছে। মানুষকে পর্যবেক্ষণ করা, মানুষের কথাবার্তা শুনে তার যে একটা ধারণা লাগানোর যে কৌশল, সেটা তার যথেষ্ট দক্ষ, মানে সেই কাজে সে যথেষ্ট দক্ষ। শেষ পর্যন্ত মানবিক ও পরিবারমুখী, এটা আমরা গল্পের শেষে জানতে পারি। এই অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি একটি চমৎকার মনস্তাত্ত্বিক গল্প, যেখানে সাধারণ ঘটনার মাধ্যমে মানুষের মনের অন্তর্দ্বন্দ্ব ও মানুষের ভাগ্যের যে রহস্য, সেটাকে খুব সুন্দরভাবে লেখক আর.কে. নারায়ণ সেগুলোকে তিনি তুলে ধরেছেন। গল্পটি আমাদের শেখায় যে অতীত থেকে পালানো যায় না। কোনো না কোনো সময় মানুষের সামনে তার অতীত কিন্তু এসে হাজির হয়। তবুও বুদ্ধি ও সাহস দিয়ে বর্তমানকে বদলানো সম্ভব। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, and a bundle of Palmyra writing. প্রতিদিনকার মতো সে নিয়মমাফিক সময় করে তার ব্যবসার যে ব্যাগ, সেই ব্যাগ খুলল আর বিছিয়ে দিল তার ব্যবসার সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি বা যাবতীয় সামগ্রী, যার মধ্যে ছিল এক ডজন কড়ি খোলক, সময় ছকাকা একটা চারকোনা কাপড়ের টুকরো, একটা নোট বই আর তালপাতাতে লেখা একটা বইয়ের বান্ডিল। হিজ forehead was resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. তার কপালে আঁকা ছিল পবিত্র ছাই এবং সিঁদুরের একটি উজ্জ্বল টিপ বা উজ্জ্বল একটি ফোঁটা, আর তার চোখগুলো এতটাই শার্প, এতটাই তীক্ষ্ণ এবং এতটা উজ্জ্বল দীপ্তিতে চকচক করছিল, যা তার কাস্টমারদের কাছে মনে হতো যে চোখগুলো যেন কোনো একটা বিশাল শক্তি রয়েছে, চোখগুলো যেন সত্যি কথা বলতে পারে বা কোনো কিছু সার্চ করতে পারে বা খুঁজতে পারে। এবং এইটাকে তার যে কাস্টমাররা বা তার যে খদ্দেররা তার কাছে যারা আসতো, তারা এটাকে ভবিষ্যৎবাণী মনে করে তারা কিন্তু ভুল করতো। যদিও বা তারা এই কথাগুলো শুনে বা তারা এটাকে ভবিষ্যৎবাণী মনে করে মনে মনে কিন্তু অনেকটা আরাম পেত বা স্বস্তি পেত। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Even a half-wit's eyes would sparkle in such a setting. তার চোখগুলোর সৌন্দর্য এবং উজ্জ্বলতা রীতিমতো বেড়ে গিয়েছিল, তার একটাই কারণ যে চোখগুলো তাদের অবস্থানের, চোখগুলোর অবস্থান ছিল গিয়ে সেই সিঁদুরের ফোঁটাওয়ালা যে কপাল আর তার গাল বেয়ে নেমে আসা কালো যে দাড়ি, সেই দাড়ির মাঝখানে। এই জন্য একজন সাধারণ লোক তার এই বেশভূষা দেখে মনে হতো যেন তার যে এই কথাবার্তা, অর্থাৎ তার যে ভবিষ্যৎবাণী করার যে ধারণা,
এটাকে যেন ওই চোখগুলোর পজিশন আরও এনহান্সড করে দিত বা আরও একটু পাওয়ার বাড়িয়ে দিত, তার কথার যেন গাম্ভীর্য বেড়ে যেত। টু ক্রাউন দ্য ইফেক্ট হি wound a saffron colored turban around his head. তার কাস্টমারদের প্রতি বা তার খদ্দেরদের প্রতি তার যে মুখাবয়ব, তার প্রভাব বাড়ানোর জন্যে সে তার মাথার উপরে গেরুয়া রঙের পাগড়ি জড়িয়েছিল। দিস কালার স্কিম নেভার ফেল্ড। এরকমের রঙের বর্ণময় কোনো সময় অসফল হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস ওর ডালিয়া স্টকস। লোকজন তার দিকে এমনভাবে আকৃষ্ট হয়ে ছুটে ছুটে যেত যেন মনে হচ্ছে মৌমাছিরা কোনো ফুল বা ডালিয়া ফুলের দিকে ছুটে ছুটে যাচ্ছে। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। সে একটা বাড়ন্ত বা একটা বিশাল তেঁতুল গাছের নিচে বসতো, যেই তেঁতুল গাছটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলে যাওয়া যে রাস্তা, সেই রাস্তাকে ঢেকে রাখত। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই টাউন হল পার্কটি সব দিক থেকেই বা বিভিন্ন দিক থেকেই একটি স্মরণীয় জায়গা। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। লোকসংখ্যা বিশাল লোকজনের একটা বিশাল সংখ্যা তারা সকাল থেকে শুরু করে রাত্রি অবধি এই টাউন হল পার্কের মাঝের যে রাস্তা বরাবর সেদিক দিয়ে তারা যাওয়া আসা করতে থাকতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। সেই টাউন হল পার্কের রাস্তার দুই ধারেই বিভিন্ন রকমের ব্যবসা, বিভিন্ন রকমের জীবিকা তারা কিন্তু ছিল বা ব্যবসা ছিল। মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, চুরি করা জিনিস তার বিক্রেতা, অ্যান্ড জাঙ্ক, বিভিন্ন ভাঙাচোরা জিনিসের দোকান, ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল, জাদুকররা থাকতো, এবং সবার উপরে অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথস হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। সবার উপরে থাকতো বা সবার উপরে বেশি চিৎকার করতো একটা কম দামি কাপড়ের ফেরিওয়ালা, যে সারাদিন চিৎকার করে করে শহরের যে লোকজন, সেই লোকজনকে নিজের দোকানের দিকে টানার ব্যবস্থা করতো বা টানার জন্য চিৎকার করতো। নেক্সট টু হিম ইন ভয়েসিফারাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। যদি সেই কম দামি কাপড়ের বিক্রেতার পরেই যদি কেউ একটু চিৎকার করতো, তাহলে সেটা ছিল গিয়ে একজন ভাজা চিনেবাদাম বিক্রেতা। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইজ ডে। যেই বাদাম বিক্রেতা প্রত্যেক দিন তার বাদামের একটা ফ্যান্সি নাম বা একটা মজার নাম দিত। কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড, and on the third Raja's delicacy, and so on and so forth, and people flocked to him. এই ভাজা চিনেবাদাম বিক্রেতা সে প্রত্যেক দিন নিজের চিনেবাদামের বিভিন্ন রকমের মজার নাম দিত। কোনো দিন সে বলতো বোম্বাই আইসক্রিম, আবার তারপরের দিন সে বলতো দিল্লি আলমন্ড, আবার তারপরের দিন সে বলতো রাজাস ডেলিকেসি। এইভাবে সে বিভিন্ন নামে তার ভাজা চিনেবাদামকে ডাকত, এবং লোকজন তার কাছে কিন্তু চিনেবাদাম কেনার জন্য ছুটে ছুটে যেত। considerable portion of this crowd dailed before the astrologer too. এই ভাজা চিনেবাদাম বিক্রেতার কাছে যারা কাস্টমাররা আসতো, তাদের মধ্যে একটা বিশাল সংখ্যায় কাস্টমার তারা কিন্তু এই জ্যোতিষীর দিকেও যেত বা জ্যোতিষীর কাছেও যেত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। এই জ্যোতিষী তার রাত্রেবেলাতে তার ব্যবসা চালাতো সেই বাদামের ঢিপির উপরে থাকা একটি জ্বলন্ত আগুনের শিখা থেকে যে আলো আসতো তা দিয়ে। হাফ দ্য এনহান্সমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। এই টাউন হল পার্কের যে রাস্তাটা, সেই রাস্তাটার রাত্রেবেলার যে সৌন্দর্য সেটা বেড়ে গিয়েছিল একটা কারণে, যে সেখানে পৌরসভার পক্ষ থেকে কোনো আলোর ব্যবস্থা করা হয়নি। দ্য প্লেস ওয়াজ লাইট আপ বাই দ্য শপ লাইটস। সেই জায়গাটা দুই পাশের দোকানের আলোতেই আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হাইজিং গ্যাস লাইটস। দুটো কিংবা একটা দোকানে থাকতো গিয়ে পুরোনো দিনের গ্যাস দিয়ে চালানো লণ্ঠন। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স। কিছুগুলো দোকানে উন্মুক্ত আগুনের শিখা জ্বলতে থাকতো, স্টাক অন পোলস। যেই উন্মুক্ত আগুনের শিখাগুলো একটা খুঁটির সঙ্গে বাঁধা থাকতো। সাম ওয়ার লাইট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। কিছুগুলো দোকানে পুরনো সাইকেলের যে ডাইনামোর আলো ব্যবস্থা সেটা থাকতো। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন
আর দুটো কিংবা একটা দোকান ছিল যারা নিজেদের আলো না নিয়ে পার্শ্ববর্তী দোকানের আলো দিয়ে তারা কোনো মতো করে তাদের বিজনেসটাকে ম্যানেজ করতো বা বিজনেসটাকে চালাতো। ইট ওয়াজ এ bewildering crisscross অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। এই যে রাত্রেবেলা বিভিন্ন দোকান থেকে আলো আসছে আর একটা আলোর রশ্মি আর অন্য একটা আলোর রশ্মিকে ক্রিস ক্রস অর্থাৎ কেটে যাচ্ছে, আর তার মধ্যে মানুষের চলাফেরার যে ছায়া, এই সব কিছু মিলিয়ে যেন একটা চমকপ্রদ আলো ছায়ার খেলা তখন কিন্তু সেখানে রাত্রেবেলাতে তৈরি হতো। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই যে আলো ছায়ার পরিবেশ, এই আলো ছায়ার পরিবেশ জ্যোতিষীর যে ব্যবসা তার সঙ্গে কিন্তু খুব মানানসই হয়ে গিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইফ। কারণ একটা সহজ কারণে যে এই জ্যোতিষী যখন তার প্রাথমিক জীবন শুরু করে তার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না যে সে এই লাইনে অর্থাৎ জ্যোতিষের ব্যবসার দিকে সে কিন্তু আসবে। And he knew no more of what was going to happen to himself next minute. আর সে এটাও জানে না যে পরবর্তী সময় বা সামনের 1 মিনিট ভবিষ্যতে তার সঙ্গে কি হতে চলেছে বা তার কি হবে। He was as much a stranger to the stars as were his innocent customers. তার কাছে যারা নিরপরাধ বা যারা কাস্টমাররা আসে সে তাদের কাস্টমারদের মতোই তারার কাছে অপরিচিত, অর্থাৎ সেও তারার ব্যাপারে কোনো কিছু জানে না, তার কাস্টমাররাও তারাদের ব্যাপারে কোনো কিছু জানে না। Yet he said things which pleased and astonished everyone. যদিও বা সে মাঝে মধ্যে এমন কথা বলে ফেলে যেই কথাগুলো সবাইকে চমকে দেয় এবং আনন্দিত করে তোলে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড শেয়ার্ড গেস ওয়ার্ক। এটা ছিল তার কাছে মানে ম্যাটার অফ স্টাডি, মানুষের যে মন, সেই মনকে অবজারভেশন করার বা মনকে ভালো মতো খুঁটিয়ে দেখে নেওয়ার প্র্যাকটিস এবং তার একটা ধারণা লাগানোর যে কৌশল। All the same, it was as much an honest man's labors as any other, and he deserved the wages he carried home at the end of a day. দিনের শেষে একজন সৎ পরিশ্রমী মানুষ যেভাবে তার পরিশ্রমের উপার্জিত টাকা নিয়ে বাড়িতে যায়, ঠিক একই রকমভাবে এই জ্যোতিষী দিনের শেষে তার প্রাপ্য যে টাকা বা তার প্রাপ্য যে অর্থ ইনকাম সেটা নিয়ে এসে বাড়িতে যায়। He had left his village without previous thought or plan. সে আগাম কোনো পরিকল্পনা বা আগাম কোনো ভাবনা ছাড়াই তার গ্রাম ছেড়ে দিয়ে চলে আসে। If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying and ripening his cornfield and ancestral home. যদি সে তার গ্রামে থেকে যেত তাহলে সে তার পূর্বপুরুষদের জীবিকার মতোই সে সেই জীবিকাগুলোকে নির্বাহ করত। মূলত জমিতে চাষ করা, বসবাস করা, বিবাহ করা এবং যখন ফসল পেকে যাবে সেই ফসলকে কেটে নিয়ে নিজের যে পৈতৃক বাড়ি সেই পৈতৃক বাড়িতে যাওয়া। বাট দ্যাট ওয়াজ নট টু বি। কিন্তু এটা তেমনভাবে হয়নি। He had to leave home without trailing anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. সে কাউকে কোনো কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে সে চলে আসে এবং সে তার গ্রাম থেকে যত পর্যন্ত না কয়েকশো মাইল পথ দূরে চলে আসে তখন অবধি তার কিন্তু কোনো শান্তি ছিল না। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফলোড বিটুইন। একজন গ্রামের মানুষের পক্ষে এটা একটা বিশাল ব্যাপার। এখন তার মনে হচ্ছে যে তার এবং তার গ্রামের মাঝখানে একটা যেন বিশাল মহাসাগর বা মহাসমুদ্র যেন বইছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। মানুষের যে সমস্যা, সেই মানুষের সমস্যা নিয়ে কাজ করার সুবাদে তার একটা অভিজ্ঞতা হয়েছে। মূলত ম্যারিয়েজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান লাইফ। মূলত মানুষের জীবনের বিবাহ, অর্থ এবং এছাড়াও মানুষের জীবনের আরও বিভিন্ন ঝামেলা সম্পর্কে কাজ করার সুবাদে বা পর্যবেক্ষণ করার সুবাদে তার একটু অভিজ্ঞতা হয়েছে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত থাকায় বা দীর্ঘদিন ধরে এই কাজে ব্যস্ত থাকার দরুন তার যে চিন্তাধারা বা তার গেস করা, মানে একটা ধারণা তৈরি করার যে
কৌশল সেটা কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ, প্রচণ্ড শার্প হয়ে উঠেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। কোনো মানুষের সঙ্গে 5 মিনিট সে কথা বললে বুঝে যায় যে সেই মানুষটার জীবনে কী ভুল রয়েছে বা সমস্যাটা কোথায় রয়েছে। হি চার্জ 3 পয়সে পার কোশ্চেন। প্রতিটা প্রশ্নের জন্য সে 3 পয়সা করে ফি বাবদ সংগ্রহ করে বা ফি বাবদ অর্থ নেয়। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। তার কাস্টমারেরা তার সামনে যত পর্যন্ত 10 মিনিটের মতো কথা না বলে, 10 মিনিটের আগে কিন্তু সে নিজের মুখ খোলে না বা নিজের মুখ থেকে একটাও শব্দ বের করে না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস। এই 10 মিনিট কাস্টমারদের কাছ থেকে কথা শুনেই সে মূলত কাস্টমারদেরকে কি বলতে হবে, কি পরামর্শ দিতে হবে, কি উত্তর দিতে হবে, সেই সব বিষয়ে কিন্তু সে অনেকটা যথাযোগ্য যথাযোগ্য সে উৎস সে কিন্তু পেয়ে যায়। When he told the person before him gazing at his palm, যখন সে তার সামনে থাকা একজন মানুষের হাতের তালু দেখতে দেখতে বলে, in many ways you are not getting the fullest result for your efforts। তুমি বিভিন্ন উপায়ে তোমার সঠিক যা পরিশ্রম, সেই সঠিক পরিশ্রমে তুমি কিন্তু যথাযথ ফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him। 10 জনের মধ্যে 9 জন কাস্টমারই তার এই কথাতে কিন্তু রাজি হয়ে যায়। অর হি কোয়েশ্চেন, অথবা সে সেই কাস্টমারকে প্রশ্ন করে, ইজ দেয়ার এনি উমেন ইন ইয়োর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ। তোমার পরিবারে কি কোনো মহিলা আছে, হতে পারে সেটা দূরের তোমার কোনো আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যার কাছে যে হয়তো তোমার কাছে অতটা ভালোভাবে পরিচিত নয়। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা সে চরিত্রের কিছু একটু বর্ণনা দেয়। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইয়োর নেচার, বলে তার কাস্টমারদেরকে চরিত্রের ব্যাখ্যা দিয়ে সে বলে যে বেশিরভাগ তোমার সমস্যার কারণ হলো গিয়ে তোমার নেচার। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। তোমার এই যে ভাগ্য, এই তোমার ভাগ্যে যদি শনি বসে থাকে, তাহলে তুমি যথাযথ ফল পাবে কি করে, বা তোমার যে কাজ, সেই কাজটা সিদ্ধ হবে কি করে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার। সে তার কাস্টমারদেরকে বলে যে ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, মানে তোমার মনটা ভেতরে নরম কিন্তু তোমার বাইরেটা একটু রুক্ষ বা একটু শক্ত। দিস এন্ডিওর্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই কথা শুনে তার কাস্টমারেরা খুব সহজে তাকে কিন্তু মনের স্থানে বা মনের গভীরে কিন্তু জায়গা দেয়, অর্থাৎ কাস্টমারেরা তাকে কিন্তু প্রিয় মানুষ ভাবে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ ফরবাইডিং এক্সটেরিয়ার। কারণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা বিশ্বাস করি যে আমাদের মনটা নরম হলেও আমাদের বাইরেটা কিন্তু শক্ত। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। ইতিমধ্যে সেই ভাজা বাদাম বিক্রেতা সে তার আগুনের শিখা নেভিয়ে দেয় এবং বাড়িতে যাওয়ার জন্যে প্রস্তুত হয়। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এই বাদাম বিক্রেতার এই আলো নিভানো, সেটা হচ্ছে এই জ্যোতিষীর কাছে একটা সিগনাল যে তাকেও এবার তার ব্যবসা বন্ধ করতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শাফট অফ গ্রিন লাইট হুইচ স্টেড ইন ফ্রন্ট সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। যদিও বা এই বাদাম বিক্রেতা তার আলো নিভিয়ে দেওয়ার পরও জ্যোতিষীর সামনে কোনো একটা দোকান থেকে সবুজ আলোর যে রশ্মি, সেটা জ্যোতিষীর যে বসা জায়গা তার একটু আগে অবধি কিন্তু আসছিল। হি পিকড আপ হিজ কৌরি সেলস অ্যান্ড প্যারাফেনিলিয়া অ্যান্ড ওয়াজ putting them back into his bag when the green shaft light was blotted out। যখন শেষমেশ সেই তার সামনে আসা সেই সবুজ আলোটাও বন্ধ হয়ে গেল, তখন সে তার ওই কৌড়ি যে খোল ছিল, সেই কৌড়ি খোলগুলো এবং তার অন্যান্য যাবতীয় ব্যবসার সামগ্রীগুলো সে ব্যাগের মধ্যে পুরে নিয়ে বাড়িতে যাওয়ার জন্যে সে রেডি হলো। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান বিফোর হিম। ঠিক সেই মুহূর্তে সে উপরের দিকে তাকায় এবং দেখে যে একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড। সে ভাবলো যে তার কাছে হয়তো কোনো কাস্টমার এসেছে বা খদ্দের এসেছে, এবং এই ভেবে সে বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ন। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে বা তোমাকে দেখে উদাসীন মনে হচ্ছে। ইট উইল
ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। যদি তুমি কিছু সময়ের জন্য আমার সঙ্গে এখানে বসো আর কথা বলো তাহলে তোমার বেশ ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বলড সাম রিপ্লাই ভেগলি। অন্য লোকটা সে কিন্তু একটু রেগে গিয়ে বিড়বিড় করে কিছু একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভাইটেশন বা ইনভিটেশন। এই জ্যোতিষী তার এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিন্তু সে গ্রহণ করলো। whereupon the other thrust his thumb under his nose saying, অন্য সেই কাস্টমার সে তার হাতের তালুটা ওই অ্যাস্ট্রোলজারের নাকের কাছে দিয়ে সে বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। তুমি নিজেকে একজন জ্যোতিষী বলে দাবি করো, বা তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফিল চ্যালেঞ্জড অ্যান্ড সেড। জ্যোতিষী তখন ভাবলো যে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এবং সে বলল, টিল্টিং দ্য আদার্স পাম, সেই কাস্টমারের হাতে যে তালু সেটাকে একবার ভালো করে মানে ভাঁজ করে নিয়ে দেখে নেওয়ার পর, টুয়ার্ডস দ্য গ্রিন শার্প লাইট, আলোতে সেই কাস্টমারের তালুকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, ইয়োর্স ইজ এ নেচার। বলছে হ্যাঁ, তোমার যে একটা ব্যবহার আছে। সঙ্গে সঙ্গে সেই কাস্টমার বলে ওঠে, ওহ স্টপ দ্যাট। বলছে ও থামাও তুমি এটা। দ্য আদার্স সেইড, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমাকে কিছু মূল্যবান কথা বলো বা আমাকে দামি কিছু কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আই চার্জড অনলি 3 পয়সে পার কোশ্চেন। সন্ন্যাসী তখন বলে যে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, মানে আমার বন্ধু তুমি হয়তো খারাপ মনে ভাবছো। আই চার্জ অনলি 3 পয়সে পার কোশ্চেন, আমি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে মানে ফি নিই বা 3 পয়সা আমি চার্জ নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট আউট টু বি গুড এনাফ ফর ইউর মানি। আর ওই 3 পয়সার পরিবর্তে তুমি যা পাবে সেটা যথেষ্ট ভালো, বা তোমার ওই টাকার সঙ্গে মানে টাকার যা মূল্য তার সঙ্গে কিন্তু সমকক্ষের উত্তর আমি তোমাকে দেব। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম। এই কথা শুনে সেই কাস্টমার তার হাতটা কিন্তু টেনে নিল। টুক আউট অ্যান আনা, সে একটা আনা বা 1 আনা পয়সা সে কিন্তু বাইরে বের করলো। অ্যান্ড ফ্লান্স ইট আউট টু হিম, আর তার দিকে ওই জ্যোতিষীর দিকে 1 আনা পয়সা ছুঁড়ে দিয়ে বলল, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে আমি জিজ্ঞাসা করব। ইফ আই প্রুভ ইউ আর বাফলিং, যদি আমি এটা মানে প্রমাণ পাই যে তুমি মিথ্যা কথা বলছো বা তুমি ছলচাতুরি করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে তুমি ওই 1 আনা আমাকে সুদ সহ ফেরত দেবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিজ। এই মানে উত্তরে যখন ওই কাস্টমার বলল যে আমি যদি দেখি যে তুমি ছলচাতুরি করছো তাহলে তুমি আমাকে ওই 1 আনা পয়সা সুদ সহ ফেরত দেবে, তার প্রত্যুত্তরে জ্যোতিষী বলে যে যদি তুমি দেখো যে আমার উত্তরটা তোমার মনোমত হয়েছে বা স্যাটিসফ্যাক্টরি হয়েছে তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? নো, অর উইল ইউ গিভ মি 8 আনাজ। বলছে না, আমি তোমাকে 5 টাকা দেবো না। তখন জ্যোতিষী বলছে, অর উইল ইউ গিভ মি 8 আনাজ, তাহলে কি তুমি কি আমাকে 8 আনা দেবে? অল রাইট, প্রোভাইডেড ইউ টু গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। তখন সেই কাস্টমার, অপরিচিত কাস্টমার, সে বললো যে ঠিক আছে, আমি তোমাকে 8 আনা দেবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি যদি ভুল হও, অর্থাৎ আমার প্রশ্নে যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো, তাহলে তুমি আমাকে সেই 8 আনা পয়সা ডবল টুয়াইস দেবে, অর্থাৎ 16 আনা দেবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। আরও কিছু তর্ক বিতর্ক বা আরও কিছু দর কষাকষির পর এই একটা তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স বা তাদের মধ্যে একটা ডিল ঠিক হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লাইট এ চেরুট। তখন সেই জ্যোতিষী সে উপরে ঈশ্বরের উদ্দেশ্যে একটা প্রার্থনা করতে শুরু করলো, এবং তার যে কাস্টমার অর্থাৎ অপরিচিত ব্যক্তি, সেই অপরিচিত ব্যক্তি একটি বিড়ি ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। সেই জ্যোতিষী দেশলাইয়ের আলোতে ওই অপরিচিত যে আগন্তুক কাস্টমার তার মুখের একটা হালকা চাহনি দেশলাই কাঠির আলোতে সে নিল বা দেখলো। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, জুটকার ড্রাইভার্স সৌর অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। জ্যোতিষী যখনই এই দেশলাইয়ের আলো দিয়ে ওই আগন্তুক যে কাস্টমার তার কাছে এসেছে তার মুখের যখনই একবার চাহনি নিল, সঙ্গে সঙ্গে সে কিন্তু বাকরুদ্ধ হয়ে গেল, সে থেমে গেল। তার আশেপাশে গাড়ি ঘোড়া চলছে,
বিভিন্ন যে লোকেরা তারা ভিড় করে আছে, তাদের কথার আওয়াজ, তাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, ঘোড়া ঘোড়া চলছে, কিন্তু সেই কোনো কথা, অর্থাৎ সেই যে জ্যোতিষী, তারই মুখ দিয়ে শুধুমাত্র কোনো কথা কিন্তু বের হচ্ছে না। বাদবাকি সব কিছু তার আশেপাশে যা মোটর গাড়ি, ঘোড়া, ঠিক আছে, লোকজন, এরা কিন্তু সব চলমান আছে। শুধুমাত্র সেই জ্যোতিষী, তারই মুখ থেকে কোনো কিছু কথা বের হচ্ছে না। সে নির্বাক হয়ে গেল এক মুহূর্তের মতো। এই যে জ্যোতিষীর হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, এটা দেখে মনে হচ্ছে যে জ্যোতিষী এমন কোনো ঘটনা তার মনে পড়েছে, যে ঘটনা তাকে আর কথা বলতে দিচ্ছে না, অর্থাৎ যেই ঘটনার কথা মনে করে তার মুখ থেকে যেন কথা হারিয়ে গেছে। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট। সেই তখন কাস্টমার, সে জ্যোতিষীর সামনে বসে বলল, তার বিড়ি টানতে টানতে, পাফিং আউট, ধোঁয়া বের করছে, বিড়ি টানছে, ধোঁয়া বের করছে। স্যাট দেয়ার রুথলেসলি, সে সেখানে চঞ্চল হয়ে বসে আছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল। ইতিমধ্যে সেই জ্যোতিষী, সে কিন্তু মানে একটু অস্বস্তি বোধ করছে। হেয়ার, টেক ইউর অ্যানা ব্যাক, বলছে নাও, এই তোমার যে একানা তুমি দিয়েছো, এটা তুমি ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। বলছে আমি এরকম ধরনের যে চ্যালেঞ্জ বা এরকম ধরনের যে কথা, সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করি না, বা সেগুলোকে আমি গ্রহণ করছি না। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য খুব দেরি হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, আজকে আমাকে ব্যবসা বন্ধ করে বাড়ি যেতে হবে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, এই বলে সে তার নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্য সেই যে কাস্টমার, সে কিন্তু জ্যোতিষের হাত খুব শক্ত করে চেপে ধরে বলছে, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এইটা থেকে এখন আর মানে মুখ ফেরাতে পারো না, বা তুমি এইটা থেকে এখন আর বেরোতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি জোর করে আমাকে এই চ্যালেঞ্জে টেনে এনেছো। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, এই যে তার হাত শক্ত করে ধরে রেখেছে, এতে কিন্তু জ্যোতিষী মানে বেশ কাঁপছে। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকাম ফেইন্ট, তার গলার আওয়াজ আস্তে কমে যেতে যেতে যেন মনে হয় প্রায় বন্ধর মতো হয়ে গেল, বা প্রায় গলাতেই আটকে গেল গলার আওয়াজ। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সঙ্গে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, সেই কাস্টমার তখন তার হাতটা, যেই হাত মানে অর্থাৎ সেই জ্যোতিষীর হাত যে ধরে চেপে ধরেছিল, সেই হাতটাকে জ্যোতিষীর মুখে ছুঁড়ে দিয়ে বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, অর্থাৎ তুমি চ্যালেঞ্জ করেছো, আমি চ্যালেঞ্জ করেছি, তুমি গ্রহণ করেছো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ যখন গ্রহণ করেছো, চ্যালেঞ্জ তোমাকে রাখতে হবে। গো অন, তুমি বলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজার, তার গলা শুকিয়ে গেছে, কিন্তু সেই শুকনো গলা নিয়েই সে আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। দেয়ার ইজ দ্য ওমেন, হ্যাঁ সেইখানে একটা মহিলা রয়েছে। স্টপ, সেই দ্য আদার, সঙ্গে সঙ্গে তার কাস্টমার বলল যে দাঁড়াও। আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব শুনতে চাই না, বা আমি এসব চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, তুমি আমাকে শুধু বলো যে আমার বর্তমানের যে খোঁজ, এই বর্তমানের খোঁজে আমি সফল হতে পারবো নাকি পারবো না, আমাকে এইটুকু তুমি বলো। অ্যান্সার দিস অ্যান্ড গো, এইটুকুর উত্তর তুমি দিয়ে দাও, আর তুমি তোমার জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, বলছে ঠিক আছে, যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে তো আমি তোমাকে যেতে দিচ্ছি না, যত পর্যন্ত না তুমি তোমার দিনের যে উপার্জিত যাবতীয় কয়েন বা যাবতীয় টাকা তুমি এখানে আমি দিয়ে যাচ্ছ। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এ ফিউ ইনক্যান্টেশনস, সেই অ্যাস্ট্রোলজার তখন নিজের মনের মধ্যে কিছু কিছু কথা, মানে চাপা চাপা গলায় কিছু কিছু কথা বলল, এবং তারপর ভালো করে বলছে, অর্থাৎ সেই আগন্তুক বা তার কাস্টমার তাকে উত্তর দিল, মানে অ্যান্ড রিপ্লাইড, উত্তর দিচ্ছে, অল রাইট, বলছে হ্যাঁ ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলছি বা আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, বলছে যে আমি যা বলবো তা যদি তোমার মনোমত হয়, তাহলে কি তুমি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মুখ খুলছি না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তোমার যা খুশি ইচ্ছা তুমি তা করতে পারো, আমি মুখ খুলব না। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, অনেকক্ষণ ধরে আবার তর্ক বিতর্কের পর শেষমেশ সেই কাস্টমার সে 1 টাকা দিতে রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, তখন জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, বলছে যে তোমাকে প্রায় মৃতপ্রায় অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল, আমি ঠিক বলছি তো? টেল মি মোর,
তখন তার কাস্টমার বলল যে হ্যাঁ আমাকে আরও মানে বিশেষ বিবরণে বলো বা বিশেষ কিছু বলো। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেই দ্য অ্যাস্ট্রোলজার। তখন সেই জ্যোতিষী বলল যে একবার তোমার একটা চাকু তোমার শরীরকে বিদ্ধ করেছিল। গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস? এই কথা শোনার পরেই সেই কাস্টমার সে তার মানে জামা খুলে তার বুকটা দেখাতে চাইলো যে এইখানে ক্ষত হয়েছে, চাকু দিয়ে এইখানে ক্ষত হয়েছে, সেই ক্ষত জায়গাটা সে দেখাতে চাইলো। আর বলল হোয়াট এলস, এরপর কি? অ্যান্ড দেন ইউ আর পোস্ট ইন্টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। আর তারপর তোমাকে কাছের যে মাঠ, সেই মাঠের একটা কুয়োতে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে সেখানে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, এক্সক্লেম দ্য আদার, ওভারহেলড বাই এনথুজিয়াজম। তখন তার কাস্টমার সে মানে আগ্রহী সত্তা নিয়ে বা জানার আগ্রহ নিয়ে সে বলছে যে হ্যাঁ আমি সেখানে মরে যেতাম যদি না পাশ দিয়ে যাওয়া একটা লোক সে সেই কুয়োর মধ্যে উঁকি মেরে দেখতো। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমাকে বলো যে আমি সেই লোকটাকে অর্থাৎ যে আমাকে আহত করেছিল আমি তাকে কখন পাবো? হি আক্সড ক্লেন্সিং হিজ ফিস্ট, সে নিজের হাতের যে মুঠো সেটাকে পরিষ্কার করতে করতে সে বলল, অর্থাৎ মানে মারার ভঙ্গিতে, অর্থাৎ কিল মারবে কিংবা চর মারবে এরকম মারার ভঙ্গিতে সে জ্যোতিষীকে বলছে যে তুমি বলো আমি সেই মানে আহতকারীকে কোথায় খুঁজে পাবো বা কখন খুঁজে পাবো? তখন জ্যোতিষী উত্তর দেয় যে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী উত্তর দিয়ে বললো যে এই বিশ্বে তুমি আর পাবে না, এর পরবর্তী বিশ্বে বা এর পরবর্তী জগতে তুমি সেই তোমার আহতকারীকে বা তুমি যাকে খুঁজো তাকে পাবে। হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, সেই 4 মাস আগে দূরের একটা শহরে মারা গিয়েছে। ইউ উইল নেভার সি এনিমোর অফ হিম, তুমি আর তাকে দেখতে পাবে না। দ্য আদার গোন্ড অন হিয়ারিং ইট, দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। তখন এই কথা শুনে যে তুমি তাকে দেখতে পাবে না, এই কথা শুনে তখন ওই যে কাস্টমার সে কিন্তু নিজের মনের মধ্যে ক্ষোভের যে কথাবার্তা বা ক্ষোভের যে রাগ সেটা ধীরে ধীরে প্রকাশ করতে থাকলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তখন সেই জ্যোতিষী সে আরও কথা বলল যে গুরুনায়ক, ইউ নো মাই নেম, দ্য আদার সেড টেকেন এ বাক। ঠিক আছে, তো এই যে জ্যোতিষী তখন সে তার কাস্টমারকে বলছে গুরুনায়ক। যখনই শুনেছে গুরুনায়ক তার কাস্টমার ওকে বলছে তুমি আমার নামটা জানো? এই কথা বললে সে কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল, অবাক হয়ে বলছে যে তুমি আমার নামটা জানো গুরুনায়ক? অ্যাজ আই নো অল আদার থিংস গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। তখন জ্যোতিষী ওকে বললো যে যেহেতু আমি সব কিছু জিনিসই জানি বা সব কিছু আরও বিভিন্ন অন্যান্য জিনিসগুলো জানি গুরুনায়ক, আমি যা বলছি তা তুমি খুব মনোযোগ সহকারে বা খুব মন দিয়ে তুমি শোনো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডু নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে উত্তর দিকে 2 দিন যাত্রা করলে তোমার যে গ্রাম সেই গ্রামে যাওয়া যাবে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান, এর পরবর্তী ট্রেন যে আছে এই ট্রেনটা তুমি ধরো আর চলে যাও। আই সি ওয়ান্স ইউ এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, বলছে যে আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, বলছে যে তুমি যদি বাড়ি থেকে যাও, বাড়ি থেকে বাইরে বেরো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে তোমার ভাগ্যে আরেকটা কিন্তু বিশাল কোনো বড় আঘাত সেটা কিন্তু আসতে চলেছে বা একটা বিশাল ভয়ঙ্কর বিপদ তোমার কিন্তু সামনে আসছে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম, এই বলে জ্যোতিষী মানে এক চিমটি সেই পবিত্র যে ছাই সেই পবিত্র ছাই নিয়ে গুরুনায়কের হাতে দিল। রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, এই ছাইকে তুমি তোমার কপালে পরে নাও বা কপালে লাগিয়ে নাও, ঠিক আছে, রাব ঘষে নাও এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, দক্ষিণ অভিমুখে আবার কোনো সময় তুমি আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলেই তুমি 100 বছর অবধি বেঁচে থাকতে পারবে। তখন এই কথা জ্যোতিষীর মুখ থেকে এই সমস্ত কথা শুনে গুরুনায়ক বলে হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি আর বাড়ি পুনরায় ছাড়বো কেন? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, ঠিক আছে, অর্থাৎ সেই গুরুনায়ক তখন বললো যে আমি যা খোঁজ করছিলাম সে তো মারা গিয়েছে, অর্থাৎ আমার যে প্রতিশোধ সেই প্রতিশোধটা নেওয়া হয়েছে, তো আমি আর বাড়ি ছাড়বো কেন, আমি বাড়িতেই থাকবো।
I was only going away now, I was only going away now and then to look for him and to choke out his life if I met him. আমি শুধুমাত্র বাড়ি থেকে বেরিয়েছিলাম বা বাড়ি থেকে এত দূরে আমি এসেছি তাকে খোঁজার জন্যে। যদি আমি তাকে পেতাম তাহলে তাকে আমি কি করতাম যে তার জীবনটা তার কাছ থেকে আমি কেড়ে নিতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, এই কথা বলে সে তার মানে প্রচণ্ড দুঃখে সে তার মাথা বা প্রচণ্ড আফসোসে সে তার মাথা নাড়তে লাগলো। কেন মাথা নাড়ছে? আফসোস হচ্ছে তার যে সে নিজে হাতে ওই শাস্তিটা দিতে পারছে না, এই জন্যে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে বেরিয়ে গিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা রাখি যে শেষমেশ সে যেভাবে মানে তার মৃত্যু পাওয়ার কথা ছিল ঠিক যেন সে সেভাবেই মরে। এই কথাতে অ্যাস্ট্রোলজার বলে যে ইয়েস, সেড দ্য অ্যাস্ট্রোলজার, বলছে হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির চাকাতে পিষে মারা গিয়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এই কথা শুনে সেই যে আগন্তুক বা সেই যে কাস্টমার সে কিন্তু অনেকটা মনে আশ্বস্তি পেল যে যাক, আমি যেভাবে ওকে মারতে চাইছিলাম সে সেইভাবেই মারা গিয়েছে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। এই কথা বলে সেই মানে জায়গাটা যখন আস্তে আস্তে জনহীন হয়ে গেল, অর্থাৎ লোকজন কমতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে অ্যাস্ট্রোলজার কী করলো, তার সমস্ত জিনিসপত্র মানে ব্যবসার জিনিসপত্র সে কিন্তু ব্যাগের মধ্যে ভর্তি করে দিল। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, সেই যে সবুজ আলো যেটা এতক্ষণ অবধি আসছিল সেই সবুজ আলোও আস্তে আস্তে নিভে গেছে, সবুজ আলো আর নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্ট, আর সেই জায়গাটা তখন অন্ধকারাচ্ছন্ন এবং নিস্তব্ধ চুপচাপ পরিস্থিতি হয়ে গিয়েছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, যেই আগন্তুক যে কাস্টমার সেও অন্ধকারে রাত্রের মধ্যে কোথায় যেন চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, অ্যাস্ট্রোলজারকে এক মুঠো ভর্তি কিছু কয়েন দিয়ে সেই অপরিচিত ব্যক্তি অর্থাৎ কাস্টমার সে কিন্তু কোথাও যেন চলে গেল রাত্রে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, প্রায় মধ্যরাত্রি তখন সেই জ্যোতিষী তার বাড়িতে ফিরে আসলো বা বাড়িতে পৌঁছলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তার স্ত্রী তার জন্য বাড়ির দরজাতে অপেক্ষা করছে এবং তাকে দেখা মাত্র তার দেরি হওয়ার কারণগুলো জানতে চাইলো যে বলো তোমার এত দেরি হলো কেন। হি ফ্লান্স দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, জ্যোতিষী তখন সেই টাকার কয়েনগুলো সে তার স্ত্রীকে দিয়ে বলল, কাউন্ট দেম, এগুলোকে গুনে নাও। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, এই সমস্ত পয়সা একজন মানুষই দিয়েছে। 12.5 anas, শি সেইড, তার স্ত্রী বলল যে 12.5 anas মানে 12 আনা আরও হাফ আনা অর্থাৎ 12.5 আনা পয়সা। আর কাউন্টিং, এই বলে সে গুনছিল। শি ওয়াজ ওভারজয়েড, তার স্ত্রী খুব আনন্দিত। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, আমি আগামীকাল কিছু গুড় এবং নারকোল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বলছে এই মেয়েটা অনেক দিন ধরে মিষ্টি খাওয়ার জন্যে সে বায়না ধরেছে, আমাকে বলছে যে সে মিষ্টি খাবে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্যে খুব সুন্দর মিষ্টি বা মিঠাই তৈরি করে দেব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সেই শুয়োরটা বা সেই প্রতারক আমার সঙ্গে প্রতারণা করেছে বা সেই শয়তান আমার সঙ্গে প্রতারণা করেছে, সে আমাকে ঠকিয়েছে। হি প্রমিস মি এ রুপি, সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে 1 টাকা দেবে। সেই দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী এই কথাটা বললো যে সেই বদমাস লোকটা বা সেই শয়তান আমাকে ঠকিয়েছে, সে আমাকে বলেছিল যে সে 1 টাকা দেবে আর দিয়েছে গিয়ে 12.5 আনা। শি লুকড আপ অ্যাট হিম, এই কথা শোনার পর তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং, বললো যে তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার বলো। তখন অ্যাস্ট্রোলজার বলছে বা সেই জ্যোতিষী বলছে নাথিং, বলছে না কোনো কিছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পায়োল হি টোল্ড হার, রাত্রেবেলা খাবার শেষ করে নিয়ে একটি ছোট বেঞ্চে বসে এই জ্যোতিষী তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, বলছে তুমি জানো আমার মাথার উপর থেকে একটা বিশাল বোঝা আজকে নেমে গিয়েছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, এতগুলো বছর ধরে
আমি ভেবেছি যে আমার হাতে একটা মানুষের রক্ত লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম। এটাই ছিল সেই কারণ, যেই কারণের জন্যে আমি আমার বাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে এসেছি বা বাড়ি ছেড়ে আমি পালিয়ে এসেছি। সেটেল ডাউন হেয়ার, এইখানে এসে আমি বসবাস শুরু করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, আর তোমাকে বিবাহ করেছি। হি ইজ অ্যালাইভ, সে মরেনি, সে বেঁচে আছে। শি গ্যাপসড, ইউ ট্রাইড টু কিল। এই কথা শুনে ওই জ্যোতিষীর স্ত্রী সে কিন্তু মাটিতে বসে পড়ল, বসে গিয়ে বলছে যে ইউ ট্রাইড টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার। বলছে হ্যাঁ, আমাদের গ্রামে যখন আমি একটা বোকা যুবক ছেলে ছিলাম। উই ড্রাঙ্ক, আমরা পান করতাম বা মদ্যপান করতাম। গ্যাম্বেলড, আমরা জুয়া খেলতাম। অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে, আর আমরা একদিন খুব বাজেভাবে ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, বলছে এইসব আমি আর এখন কেন ভাবছি। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। হি সেড ইয়াউনিং, এই কথা বলে জ্যোতিষী হামি কাটতে শুরু করলো বা হাই তুলতে শুরু করলো। অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়ল, আর সে নিজেকে ওই পায়ল বা চারপই বা বলতে পারি বা চেয়ার বলতে পারি, সে সেখানে নিজেকে শুইয়ে দিল বা সেখানে শুয়ে গেল। আজ এই অবধি থাক। এই অ্যাস্ট্রোলজার্স ডে এখান থেকে শেষ হচ্ছে। এর পরবর্তী পর্বে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ধন্যবাদ।